গাজায় অস্ত্র সমর্পণে সম্মতি হামাসের ঐতিহাসিক পদক্ষেপ বলছেন ট্রাম্প। পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। স্পেনে ঢোকার চেষ্টায় হাজার হাজার অভিবাসী। বিপুল জনস্রোতে তৈরি হয়েছে মানবিক সংকট। প্রাণ গেছে 18 জনের। ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয়নি শেখ হাসিনাকে, লোকসভায় সংসদীয় কমিটির প্রতিবেদন। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। গাজায় নিরস্ত্রীকরণের বিষয়ে হামাসের সাথে একটি সমঝোতায় পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস। একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, হামাসের নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে। এরপর একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ফিলিস্তিনি পুলিশ বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্বাক্ষর হয় প্রায় 9 মাস আগে। থমকে ছিল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। বৃহস্পতিবার এ বিষয়ে এলো বড় অগ্রগতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন, গাজায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিয়ে একটি সমঝোতা হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। হামাসের নিরস্ত্রীকরণের পর ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে। এরপর গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ। সমঝোতার কথা স্বীকার করেছে হামাস, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সম্মতির ইঙ্গিত দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের কর্মকর্তারা জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে গাজার পুলিশ বাহিনী তাদের অস্ত্র নতুন প্রযুক্তি নির্ভর প্রশাসনের কাছে হস্তান্তর করবে। কর্মকর্তাদের মতে, হামাসের ভারী অস্ত্র সমর্পণ এবং সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো ধ্বংসের কাজ পরবর্তী ধাপে হবে, যা শেষ হতে প্রায় 200 থেকে 350 দিন সময় লাগতে পারে। তবে এই পুরো সমঝোতা প্রক্রিয়া বাস্তবায়নে এখনও বহু শর্ত, দীর্ঘ সময়সূচি এবং নানা প্রতিবন্ধকতা রয়ে গেছে। কেননা হামাস ছাড়াও অন্য সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলি কট্টরপন্থী রাজনৈতিক মহল দুপক্ষ থেকেই আসতে পারে বাধা। 2023 সালের পর এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজা এখন পর্যন্ত 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনও গাজার অর্ধেকেরও বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাস করছেন তাঁবু ও ধ্বংসস্তূপে। ঋতু সাহা, চ্যানেল 24। ভারতের সরবরাহ করা অস্ত্র আর সামরিক সরঞ্জাম ব্যবহার করেই গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিস্ফোরক থেকে শুরু করে ড্রোন আর আর্টিলারি শেলের যন্ত্রাংশের যোগান দিয়েছে দিল্লি। মোদী সরকারের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংস্থাগুলো। টনকে টন গোলাবারুদ, মিসাইল আর আগ্নেয়াস্ত্রে গেল কয়েক বছরে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হাজারো নিষ্পাপ শিশুর প্রাণ নিতে একবারও কাঁপেনি জায়নবাদীদের হাত। আর যেসব অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয় এই ফিলিস্তিনিদের, তার বড় একটি অংশের যোগান দিয়েছে ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত তেল আবিবে 2500-এর বেশি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান পাঠিয়েছে দিল্লি, যার মধ্যে ছিল প্রায় 4 লাখ ছোট অস্ত্রের যন্ত্রাংশ। 5.5 লাখের বেশি বিস্ফোরক অস্ত্রের উপাদান পাঠায় ভারত, যার মধ্যে ছিল ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল। এছাড়াও মিত্র ইসরায়েলের জন্য সামরিক যানবাহনের প্রায় 300 উপাদান সরবরাহ করা হয়। এসব পণ্য সরাসরি ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে পৌঁছেছে বলে দাবি অ্যামনেস্টির। পরে তা তুলে দেয়া হতো ইসরায়েলি বাহিনীর হাতে। এর আগে আল জাজিরাও ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে 2024 সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস, IMI সিস্টেমস লিমিটেড ও MCT ম্যাটেরিয়ালস। মানবাধিকার সংস্থাটি বলছে, সব জেনেও অস্ত্র সরবরাহে থেমে থাকেনি নরেন্দ্র মোদীর সরকার। গাজা ইসরায়েলি অভিযানের এই সময়কালে তেল আবিবের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে দিল্লি।
গাজায় জায়নবাদীদের চালানো গণহত্যা ঘিরে বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড়, তখন ভারতের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংস্থাগুলো। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা খাতকে সমর্থন দেয়ায় ভয়াবহ এই গণহত্যার দায় দিল্লির ওপরেও দিচ্ছেন অধিকার কর্মীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এর আগে মার্কিন হামলায় ইরানের কেশম দ্বীপের আবাসিক ভবনে দম্পতি ও তাদের 2 বছরের সন্তান নিহত হয় বলে জানিয়েছে তেহরান। লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে নৌ চলাচল সুরক্ষায় 14 সদস্যের জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইরাকের এরবিলের পূর্বাঞ্চলে কুর্দি বিরোধী শিবিরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ইরাকে যুক্তরাষ্ট্র সৌদি আরবের হামলায় নিহত আইআরজিসির 5 সদস্যের মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে। মরক্কো থেকে স্পেনের সেউতা ভূখণ্ডে হঠাৎ হাজার হাজার অভিবাসীর ঢল নেমেছে। জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে পেরিয়ে আসা এই বিপুল জনস্রোতে চরম মানবিক ও প্রশাসনিক সংকট তৈরি হয়েছে। এ পর্যন্ত অন্তত 18 জনের প্রাণহানির খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে স্পেন সরকার জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও সামরিক সহায়তা পাঠাতে বাধ্য হয়েছে। শান্ত সমুদ্রের বুক চিরে হঠাৎ শুরু উন্নত জীবনের এক মরিয়া লড়াই। কারো ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সাঁতার, কেউ ভাসছেন সামান্য বস্তুর উপর ভর করে, কেউ বা আবার কাঁটাতারের বেড়া বা খাড়া পাথরে বাঁধ টপকে আছড়ে পড়ছেন স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতার উপকূলে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মরক্কো থেকে আসা এমন হাজারো অভিবাসীর ঢলে সেউতা সীমান্তে তৈরি হয়েছে সংকটজনক পরিস্থিতি। আমি শুরুতে বালির উপর দিয়ে পার হলাম, তারপর মরক্কোর পুলিশের একটি দেয়াল টপকেছি, এরপর সাঁতরে সীমান্ত পার হলাম। আসলে আমি সমুদ্রে প্রায় 200 মিটার সাঁতরে ছিলাম, এটুকুই জানি শুধু। সবার মতোই একটা দলের সাথে সাগর পাড়ি দিয়েছি। এখন সারাদিন এখানেই আছি। আমি জানি না ওরা এখন কোথায় নিয়ে যাবে আমাদের। স্প্যানিশ গণমাধ্যম বলছে প্রায় 2 থেকে 3 হাজার অভিবাসী এই ভূখণ্ডে প্রবেশ করেছেন। আচমকায় জনস্রোত সামাল দিতে গিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। সমুদ্রে ভাসমান এই মানুষদের নিরাপদে উদ্ধারে স্পেনের সিভিল গার্ড, মেরিটাইম রেস্কিউ সার্ভিস এবং রেড ক্রসের সদস্যরা কাজ করছেন। বিপুল সংখ্যক মানুষের এই আকস্মিক অনুপ্রবেশে সেউতার অভিবাসী কেন্দ্রগুলো এখন ধারণ ক্ষমতার চেয়েও ভয়াবহ চাপে ধুঁকছে। এই পরিস্থিতিকে সংকটজনক আখ্যা দিয়ে স্পেন সরকার সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর মোতায়েন করেছে। পাশাপাশি সামরিক সহায়তা পাঠানোর জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে আফ্রিকার ভূখণ্ডের মাত্র 2টি স্থল সীমান্তের একটি হলো স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা। ভৌগোলিক অবস্থানের কারণে অভিবাসী প্রত্যাশীদের কাছে এটি হয়ে উঠেছে ইউরোপের প্রবেশের এক অন্যতম প্রধান দরজা। 2021 সালেও ঠিক একইভাবে মরক্কো থেকে হাজার হাজার অভিবাসীর ঢল নেমেছিল শহরটিতে। মিলা খন্দকার, চ্যানেল 24। সেউতায় তৈরি হওয়া অভিবাসী সংকটের সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, কেন এত অভিবাসী সমুদ্র সাঁতরে স্পেনে প্রবেশের চেষ্টা করছে, আর স্পেনের সরকার এ ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবং মরক্কোর কাছাকাছি একটা জায়গায় হচ্ছে সেউতা, স্পেনের স্বায়ত্তশাসিত শহর, এবং স্পেনের কাছাকাছি হওয়াতে এখানে কিন্তু প্রবেশটা সহজতর স্পেনের লোকজনদের জন্য। এবং আপনি জানেন যে অতিরিক্ত দারিদ্রতা এবং স্পেনের অথবা ইউরোপের উন্নত জীবনযাপনের প্রত্যাশায় কিন্তু মরক্কো থেকে অসংখ্য লোকজন কিন্তু এখানে অভিবাসী প্রবেশ করার চেষ্টা করছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু প্রায় 49,000, স্পেন সরকারের ধারণা অনুযায়ী 49,000-এর বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে সাগর সাঁতরে এবং এই দেয়াল টপকে কিন্তু এই স্পেনে প্রবেশ করেছে ইতিমধ্যে। তার মধ্যে কিন্তু গত 24 ঘন্টায় এই প্রায় 7,000-এর বেশি মানুষ কিন্তু একসাথে এই স্পেনের এই শহরটিতে প্রবেশ করেছে। এবং এই ঝুঁকিপূর্ণ এই সাগর পাড়ি দিতে গিয়ে কিন্তু ইতিমধ্যে 18 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এবং এই 18 জন মধ্যে কিন্তু নারী এবং শিশু থাকার আশঙ্কা রয়েছে। এবং আপনি জানেন যে স্পেন একটি উন্নত শহর, এই উন্নত জীবন যাপন প্রত্যাশায় স্পেন থেকে প্রতি বছরে কিন্তু এইভাবে অনুপ্রবেশ করে থাকে, কিন্তু এইবার যেটা করেছে সেটা হচ্ছে অতিরিক্ত চাপ বেড়ে গেছে এবং একই সাথে হাজার হাজার কিন্তু এই যে এই সাগর পাড়ি দিয়ে কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ ভাবে সাগর সাঁতরে এই স্পেনের সেউতা শহরে কিন্তু প্রবেশ করেছে। এই সেউতা শহরে প্রবেশকে ঘিরে কিন্তু সরকার একটু হিমশিম খাচ্ছে, কারণ হচ্ছে এখানে অভিবাসীদের প্রচুর চাপ বেড়ে গেছে। এটা একটা ছোট শহর, এই ছোট শহরে হাজার হাজার মানুষের প্রবেশের কারণে কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে, যেখানে আসলে সামাল দেওয়াটা খুব কষ্ট হচ্ছে। এতে করে স্পেন সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনা, পুলিশ এবং এই সীমান্তরক্ষী বাহিনী কিন্তু ইতিমধ্যে ওখানে মোতায়েন করেছে এবং এই এই পরিস্থিতি আসলে সামাল দেওয়াটা স্পেন সরকারের জন্য আসলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে স্পেন সরকার এবং মরক্কো সরকারের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে ইতিমধ্যে। স্পেন সরকার যেটা বলছেন যে কোনো মূল্যে কিন্তু এই অনুপ্রবেশটা ঠেকাতে হবে, নতুবা কিন্তু আসলে মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে এই ঝুঁকিপূর্ণ সাগর পাড়ির কারণে। আর আপনি জানেন যে এখনো কিন্তু এই চেষ্টাটা অব্যাহত রয়েছে, অনেক মানুষ কিন্তু এখনো নিখোঁজ রয়েছে, আর নিখোঁজদের উদ্ধারের জন্য কিন্তু এই উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে। এবং আপনি জানেন যে এই পরিস্থিতিতে স্পেন সরকার যেটা করছে যে এই আরো বেশি নিরাপত্তার ব্যবস্থা বিধান করছে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু ওখানে খাদ্য সরবরাহ থেকে শুরু করে ওদের নিরাপত্তা, যারা ইতিমধ্যে প্রবেশ করেছে তাদের স্বাস্থ্য নিরাপত্তা এবং তাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই সাথে করে মরক্কো সরকারের সাথে সমন্বয় সাধন করে এই পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে এই স্পেন সরকার। আমরা যতটুকু জেনেছি যে দর্শক, স্পেনে অভিবাসন প্রত্যাশীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। জানানো হয়, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এছাড়া চলতি বছর শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে অবিলম্বে আলোচনা শুরুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। দীর্ঘদিন নানা জটিলতায় আটকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া আদৌ শুরু হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। আর নতুন এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে রোহিঙ্গা নেতারা বলছেন, রোডম্যাপ ছাড়া প্রত্যাবাসন নিয়ে আশাবাদী নন তারা। বছরের পর বছর ধরে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা অনিশ্চয়তা মাথায় নিয়ে থাকছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। 2018, 19 ও 20 সালে একাধিকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরেনি। এমন পরিস্থিতিতে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। তার এই ঘোষণার পর আবারও সামনে এসেছে প্রত্যাবাসনের বিষয়টি। তবে এটা মিয়ানমারের নতুন কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন রোহিঙ্গা নেতারা। বাকি আছে যে মালয়েশিয়া তাদের বাংলাদেশত ইনরে খনমাসের খন তারিখত খেলিয়া লজেদি আনার কান গ্যারান্টি দিয়া উড়িব রোহিঙ্গিয়ার দেশ তো মগল হলে ইয়ার কাম তো রোহিঙ্গিয়ার খন জায়গা লজে রাখিব দে সিয়ান খেলিয়া গড়া উড়িব আয় বুঝি দিন কেসুনো বানাগর দে দুনিয়া তো আর বললা। অবশ্য মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ সরকার এই তৎপরতা অব্যাহত রাখবে। এই বাকি যে রোহিঙ্গাগুলো আছে এদেরকে তাদের দেশে ফেরত নেবে। বাংলাদেশের দীর্ঘদিনের যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা, এর বড় অন্তরায় ছিল মিয়ানমারের অনীহা। যদি মিয়ানমার এটা সম্মত হয়ে থাকে তাহলে এটিকে বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রয়োজন হচ্ছে একে একটি টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর প্রত্যাবাসন নিয়ে তার দেশে কথা বললেও এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই শরণার্থী কমিশনে। যেখান থেকে ঘোষণা আসুক না কেন, যদি কার্যকরীভাবে সেটা করার জন্য আমাদেরকে বলা হয়, আমরা প্রস্তুত আছি এবং আমরা প্রত্যাবাসনের জন্য
রেডি আছি। এর আগে বাংলাদেশ নাগরিকত্ব যাচাইয়ের জন্য মিয়ানমারের কাছে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায়। গেল জুন পর্যন্ত দেশটি 3,93,000 জনের তালিকা যাচাই শেষে 2,83,000কে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার করে। 1 লাখেরও বেশি রোহিঙ্গাকে দেয়নি স্বীকৃতি, যদিও বাছাই বাকি আছে 4 লাখের বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেছে আরও 14 জনের। নিহতদের মধ্যে একজন রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে 2 শিশুসহ প্রাণ গেছে 6 জনের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী কিয়েভ, লাভিভ ও দিনিপেত্রোভাস্ক সহ বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে কৃষ্ণ সাগর তীরবর্তী ওদেসা শহরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনের অভিযোগে 3টি মালবাহী জাহাজেও হামলার দাবি করেছে মস্কো। বৃহস্পতিবারের এই হামলা পশ্চিমাঞ্চলের লাভিভ শহর পর্যন্ত বিস্তৃত হয়। সীমান্তবর্তী এই অঞ্চলে হামলার পর নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান মোতায়েন করে প্রতিবেশী পোল্যান্ড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যা চেষ্টার অভিযোগে বর্ধমান রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার করা হয়েছে হামিদ মণ্ডল নামের এক ব্যক্তিকে। সকালে বর্ধমান পুলিশের সাথে অভিযানে অংশ নেয় এসটিএফ সদস্যরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুন্ডু। শুভজিৎ, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। অভিযানের কি চলছে, কি এখনো কি অভিযান চলছে কিনা আমাদের জানাবেন। পোশাক অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, কারণ আপনার মনে থাকবে যে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল মে মাসের 4 তারিখ। 5 তারিখ রাতের বেলা শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তিনি খুন হন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় গুলি করা হয়, তার শরীরে বিভিন্ন অংশে গুলি করা হয় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। সেই ঘটনার তদন্ত এখনো চলছে। তার মধ্যেই একেবারে জৈশ-ই মোহাম্মদের যে যোগ সেটা সামনে এলো। সেখানে বলা হচ্ছে জৈশ-ই মোহাম্মদের যে জঙ্গি সংগঠন, কাশ্মীরের জঙ্গি সংগঠন, তারই শাখা সংগঠন, তারা মূলত শুভেন্দু অধিকারীকে খুনের যে চেষ্টা তারা করছিল মূলত পশ্চিমবঙ্গের থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বর্ধমানে একটি রেনেসা নামক আবাসন, সেই আবাসনে ফ্ল্যাট ভাড়া করেছিলেন এই জঙ্গি। মূলত 2 জন ছিলেন, তার মধ্যে অভিযানের সময় একজন পালিয়ে যান এবং একজন ধরা পড়েন। এই জঙ্গি সংগঠনের যে সদস্য বলা হচ্ছিল শুভেন্দু অধিকারী যে ব্যক্তিগত তথ্য, অর্থাৎ তিনি কোন গাড়িতে উঠছেন, তিনি কিভাবে যাচ্ছেন, কোন গাড়ি থেকে তিনি কখন নামছেন, কখন উঠছেন এবং তার গাড়ির চালক কে থাকছে, গাড়ি কোন জায়গাটায় পার্কিং হচ্ছে, এই সব তথ্য নেওয়া হচ্ছিল। শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার আরো একজন সদস্য উমেশ রায়, তারও কিন্তু গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল এবং এই দুজনের গতিবিধি যেদিকে তারা যাচ্ছিলেন তার লাইভ লোকেশন ক্ষণে ক্ষণে তারা কাশ্মীরে পাঠাচ্ছিলেন এবং জঙ্গি সংগঠনগুলোর হাতে পাঠাচ্ছিল। বলা হচ্ছে এই যে জঙ্গি সংগঠনের সদস্য ধরা পড়েছে তিনি মূলত কাশ্মীরের আইএসআই হয়ে কাজ করছেন। পাকিস্তানে গেছিলেন, পাকিস্তানে ট্রেনিং প্রাপ্ত এবং পাকিস্তান থেকে তিনি আইএসআই ছাড়াও বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে তার বিভিন্ন যোগসাজশ রয়েছে এবং এই যে যোগসাজশের যে গোটা পরিকল্পনা সেটা আইএসআই জানতে পারে, এই ভারতের জানতে পারে এবং ভারতের গোয়েন্দা সংস্থার তরফ থেকে কিন্তু তাদের এই এসটিএফ কে জানানো হয়। এসটিএফ মূলত স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা অভিযান পরিচালনা করে। আজ সকাল 8টায় যখন অভিযান পরিচালনা করে সেই সময় মূলত এক জঙ্গি যাকে যে পালিয়ে যায় তার খোঁজে কিন্তু এই মুহূর্তে বর্ধমান শহর জুড়ে তল্লাশি চলছে। পাশাপাশি যে জঙ্গি এই মুহূর্তে পুলিশের হাতে রয়েছে তাকে আজ বর্ধমান আদালতে তোলা হয়, তাকে 14 দিনের হেফাজতে পাওয়া গিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে মূলত আর কি তথ্য তিনি জানেন। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আরো একাধিক বিস্ফোরক তথ্য পুলিশের কাছে তাদের কিন্তু রয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সব তথ্য জানাচ্ছে না। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে তিনি নবান্ন অর্থাৎ সচিবালয়ে প্রেস কনফারেন্স করেছেন। তিনি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এই ঘটনা সম্পর্কে তিনি কি জানেন, তিনি বলছেন ঘটনার অনেক পরিধি অনেক বড়। এই মুহূর্তে তিনি যেহেতু একেবারে বিচারাধীন বিষয় বা যেহেতু পুলিশের তদন্ত চলছে এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তিনি এই গোটা ঘটনা সম্পর্কে তিনি বলছেন আগামীকাল এসটিএফ প্রেস কনফারেন্স করে বা পুলিশের ডিজিপি তারা কিন্তু সেখানে থাকবেন এবং তারা এই গোটা ঘটনার ব্রিফ করবেন। তবে একটা জিনিস পরিষ্কার, যেভাবে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক খুন হয়েছে এবং তারপরে সেই তদন্তের যে জট সেটা এখনো পর্যন্ত পুলিশ খুলতে ব্যর্থ হয়েছে, সেটা এখনো তদন্ত প্রক্রিয়া চলছে। তারপর শুভেন্দু অধিকারীর এই যে খুনের ব্যাপারে তাকে যে খুন করার যে চক্রান্ত সেই বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে বেশ আলোড়ন করেছে এবং এই ব্যাপারে যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু বেশ জোরে সোরে এগিয়ে যাচ্ছে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। পাকিস্তানের কারাকোমায় পর্বতমালার ব্রড পিকে তুষার ধসের ঘটনায় নিখোঁজ অন্তত 10 পর্বতারোহীর 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান। তুষার ধসে নিখোঁজদের মধ্যে রয়েছেন বিশ্বের 14টি সর্বোচ্চ পর্বত সবচেয়ে কম সময়ে আরোহণের রেকর্ডধারী নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা, যিনি নিমস দাই নামেও পরিচিত।
তার নেতৃত্বাধীন 10 সদস্যের দলটি বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে। এই অভিযানে ছিলেন 5 জন নেপালি। বাকিদের মধ্যে পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র, চীনের নাগরিকও আছেন। 8047 মিটার ব্রড পিক পৃথিবীর 12তম সর্বোচ্চ পর্বত। পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত 34 জনের। খনির ভেতরে অবশিষ্ট 2 শ্রমিককে উদ্ধার তৎপরতায় রয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জানা যায়, বিস্ফোরণের সময় ধসে পড়া অংশে মোট 36 জন শ্রমিক কাজ করছিল। প্রায় 4000 ফুট গভীরে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। খনি কর্মকর্তা জানান, মিথেন গ্যাসের শক্তিশালী বিস্ফোরণের ফলে পাশাপাশি থাকা 2টি খনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণটি ঘটে বেলুচিস্তানের রাজধানী কায়েতিয়া শহরের কাছে দুর্গম সুড়ঙ্গ এলাকায়। ইয়েমেনের মুকাল্লা শহরে চলছে বার্ষিক আল বালাদা উৎসব। সাগর পাড়ে বসেছে হাজারো দর্শনার্থীর মেলা। স্থানীয়রা এই মৌসুমী উৎসবকে বালাদা স্টার নামেই চেনে। মাসব্যাপী চলে এই উৎসব। এক নজরে দেখে আসবো এই আয়োজনের চিত্র।